মুঘল সাম্রাজ্য থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দু একটা প্রশ্ন কিন্তু এসেই থাকে। এই প্রশ্নগুলো সাধারণভাবে খুবই সহজ মানের হয়। তাই চলো আমরা আজকে মুঘল সাম্রাজ্য থেকে 50টা টপ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেগুলো প্রায়শই রিপিট হয় সেগুলোকে নিয়ে আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? প্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ যেটা এই মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল সেটাই পানিপথের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল অপশন নাম্বার 1526। মুঘল সাম্রাজ্য স্থাপিত হয় 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। তাহলে সঠিক উত্তর পেলাম কি? অপশন নাম্বার ই। দ্বিতীয় প্রশ্নে চলে আসছি আমরা। ভারতের মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? তো প্রতিষ্ঠাতাটা কে? তিনি ছিলেন বাবর। অপশন নাম্বার বি। প্রথম যুদ্ধ যেটা পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে দেখলাম আমরা? 1526। কাদের মধ্যে? একদিকে ছিল বাবর আর একদিকে ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, এই লোদিদের মধ্যে, এই লোদি এবং বাবরের মধ্যে যুদ্ধ হয় এবং বাবর অবশ্যই বিজয়ী হয় এবং ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। অপশন বি তাহলে সঠিক উত্তর হয়ে গেল, তাই তো? 3 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট ভারতীয় উপমহাদেশে যুদ্ধে কামানের ব্যবহার চালু করেছিলেন? প্রথমবারের জন্য কামানের ব্যবহার হচ্ছে, তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তাহলে সে অবশ্যই বাবর। অপশন সি, এই প্রথম পানিপথের যুদ্ধে এই কামানের ব্যবহার হয়েছিল। তাহলে সঠিক উত্তর এই প্রশ্নে পেলাম কি? অপশন নাম্বার সি, তাই তো? 4 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়? পানিপথের মোট 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ আমরা দেখলাম 1526, দ্বিতীয় যুদ্ধ আমরা এখন জানবো 1556। কার মধ্যে? একদিকে ছিল আকবর আর একদিকে ছিল হেমু। একদিকে আকবর আর একদিকে হেমু বিক্রমাদিত্য। তো এই দুজনের মধ্যে যুদ্ধ হলো এবং ইভেন্চুয়ালি আকবর বিজয়ী হলো। চলে আসি পরের প্রশ্নে। 5 নাম্বার, দিন ই ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে প্রায়শই এই প্রশ্নটা রিপিট হয়। তো এই দিন হি ইলাহি যে ধর্মটা ছিল সেটা প্রবর্তন করে কে? আকবর। অপশন বি, আকবরের হাত ধরে এই দিন হি ইলাহি ধর্মটার প্রবর্তন হয়। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? 6 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই সহজ মানের প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে প্রায়শই এটা এসে থাকে। অপশন বি সঠিক উত্তর, শাহজাহাঁ। শাহজাহাঁ কি করেছিলেন? এই তাজমহল নির্মাণ করেন। কোথায়? আগ্রা। চলে আসি পরের প্রশ্নে। 7 নাম্বার, শেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, আওরঙ্গজেব। আওরঙ্গজেব ছিলেন শেষ শক্তিশালী মুঘল শাসক। সালটা কত? 1707। এই 1707 সালে কি হয়? আওরঙ্গজেবের মৃত্যু হয় এবং তারপরেই এই মুঘল সাম্রাজ্যে যে ফাটল সেটা কিন্তু অনেক বেশি শক্তপোক্ত হয় এবং মুঘল সাম্রাজ্য ইভেন্চুয়ালি পতনের দিকে এগিয়ে যায়। তাই শেষ শক্তিশালী শাসক কিন্তু এই আওরঙ্গজেবই ছিলেন এবং তার মৃত্যু হয় 1707 সালে। 8 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় আরোপ করেন? তো জিজিয়া করটা কি ছিল? সেটা ছিল নন মুসলিমদের উপর আরোপিত একটা কর। তো এই যে করটা ছিল সেটা আকবর রিভোক করে এবং তার পরবর্তীকালে আবার আওরঙ্গজেব কিন্তু এটাকে প্রবর্তন করে। অপশন নাম্বার সি সঠিক উত্তর। ফিরোজ শাহ তুগলক যখন দিল্লি সালতানেট চলছিল তখন কিন্তু এটাকে প্রবর্তন করেছিল। তারপরে অনেকদিন চলে এটা এবং আকবর তারপরে এটাকে উইথড্র করে, আওরঙ্গজেব পুনরায় প্রবর্তন করে এবং জাহানদার শাহ ফাইনালি এটাকে রিভোক করে। এই জিজিয়া থেকে এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, যেগুলো পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে মাঝে মধ্যেই। 9 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিন্দা পীর। সঠিক উত্তর বি, আওরঙ্গজেব। আওরঙ্গজেবকে জিন্দা পীর বলে ডাকা হতো। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে গেল, আওরঙ্গজেব। চলে আসি পরের প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, তুজুক ই জাহাঙ্গীরি কে রচনা করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তুজুক ই জাহাঙ্গীরি। দেখো, একটা জিনিস তোমরা মনে রাখবে যে দুজন মুঘল শাসক যারা নিজেদের অটোবায়োগ্রাফি লিখেছিল তাদের মধ্যে একজন এই জাহাঙ্গীর আর একজন হচ্ছে এই বাবর। তো তার মধ্যে এই তুজুকি জাহাঙ্গীরি যেটা সেটা হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী অর্থাৎ অটোবায়োগ্রাফি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, তুজুকি জাহাঙ্গীরি কে রচনা করে? তাহলে সেটা করে জাহাঙ্গীর। নেক্সট প্রশ্নে চলে আসি 11 নম্বর, কোন মুঘল শাসক মনসবদারি প্রথা প্রবর্তন করেন? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায়শই পরীক্ষায় আসে। এই মনসবদারি যে প্রথাটা ছিল সেটা মূলত কি ছিল? সেটা সৈন্য ব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল এবং এটা প্রবর্তন করে অপশন বি, আকবর। আকবরের শাসনামলে এই মনসবদারি প্রথা কিন্তু প্রবর্তিত হয়, মানে চালু হয়। এর পেছনে মস্তিষ্ক ছিল মূলত রাজা টুডরমলের। চলে আসি পরের প্রশ্ন 12 নম্বর, শেরশাহ সুরির কাছে কোন মুঘল সম্রাট পরাজিত হন? তো শেরশাহের সাথে মূলত যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট হুমায়ুনের। ঠিক আছে, হুমায়ুন ছিল তোমার বাবরের পুত্র। মানে এখানে অর্ডারটা দেখো, এক্স্যাক্টলি অর্ডার আছে, বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের পুত্র হচ্ছে আকবর, আকবরের পুত্র হচ্ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্রকে শাহজাহান, তাই তো? তো যাই হোক, তো আমরা এখানে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছি। তো শেরশাহের সঙ্গে যুদ্ধ হয়েছিল হুমায়ুনের, ঠিক আছে, 1539 খ্রিস্টাব্দে এবং 1540 খ্রিস্টাব্দে দুটো যুদ্ধ হয় শেরশাহের সাথে হুমায়ুনের।
এবং 1540 থেকে 45 পর্যন্ত শেরশাহ কিন্তু দিল্লি সিংহাসনে শাসন করে। চলে আসি পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, দিল্লিতে লালকেল্লা কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? তা লালকেল্লা কে নির্মাণ করেন? তো সেটা করেছিলেন এই শাহজাহাঁ। অপশন বি, শাহজাহাঁই কিন্তু এই লালকেল্লা নির্মাণ করেন দিল্লিতে। আর আগ্রায় তাজমহল সেও কিন্তু এই শাহজাহানেরই বানানো, মানে সময়ে বানানো। 14 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট ঝাড়ুখা দর্শনের ঐতিহ্য চালু করেন? ঝাড়ুখা দর্শন যেটা করেছিল আকবর। অপশন ই, আকবরের আমলে এই ঝাড়ুখা দর্শন কিন্তু এই একটা ট্র্যাডিশন, এটা কিন্তু শুরু করা হয়েছিল। অপশন ই এই প্রশ্নের সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট দরবারে সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ করেছিলেন? বলো কি হবে সঠিক উত্তর? যদি জানা থাকে বন্ধুরা প্রশ্নগুলোর উত্তর, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সঠিক উত্তর নম্বর ডি হয়ে যাবে, আওরঙ্গজেব। আওরঙ্গজেব কি করেছিল? সম্রাটের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ করেছিল, তার সাথে মদপদ খাওয়া এইসব জিনিসগুলো কিন্তু ব্যান করা হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, ব্রিটিশরা যখন ভারতে আসে তখন মুঘল সম্রাট কে ছিলেন? বলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোশ্চেনটা ভালো করে পড়ো। যখন ব্রিটিশরা ভারতে আসে, ব্রিটিশরা ভারতে কখন আসে? সেটা হচ্ছে 1608। 1608-এ তারা 7-8-এ তারা ভারতে আসলো এবং এসে তারা সুরাটে একটা বাণিজ্য কুঠি স্থাপন করলো। তো সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? তিনি ছিলেন জাহাঙ্গীর। অপশন বি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। সেই সময় কিন্তু মুঘল সম্রাট ছিলেন কে? আকবর। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্স আছে, তাই আমি কোয়েশ্চেনটাকে এতটা ডিটেলে ভেঙে বললাম। তো যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন সম্রাটকে আকবর, কিন্তু যখন ভারতে আসছে 1607-8 তখন কিন্তু মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন 17। আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হচ্ছে কোথায় এসেছিল প্রথমবার? সেটা হচ্ছে সুরাটে। বাণিজ্য কুঠি প্রথম কোথায় স্থাপিত হয়? সুরাট। কে এসেছিল? উইলিয়াম হকিন্স, তাই তো? 17 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তীর্থযাত্রা কর বাতিল করেছিলেন? আমরা একটু আগেই দেখলাম যে জিজিয়া কর। জিজিয়া কর কে রিভোক করলো? তাহলে আকবর রিভোক করলো, তারপর ঔরঙ্গজেব আবার পুনরায় চালু করলো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর নম্বর ডি হয়ে যাবে, অবশ্যই আকবর। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা 18 নম্বর। ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? বলো ফতেপুর সিক্রি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ই, আকবর। আকবরের শাসনামলে এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল। গুজরাটের ওপরে আকবর বিজয় লাভ করার পরে সেটা উদযাপন করার জন্য, মানে সেটাকে সেলিব্রেট করার জন্য এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন 19 নম্বর। ময়ূর সিংহাসন কোন মুঘল সম্রাটের জন্য তৈরি করা হয়েছিল? ময়ূর সিংহাসন সঠিক উত্তর শাহজাহান। অপশন সি। তো শাহজাহান আমলে এই ময়ূর সিংহাসন নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে 1739 সালে নাদির শাহ কি করে? ভারত আক্রমণ করে, এবং সেই সময় সম্রাট কে ছিল? সেটা ছিল রঙ্গিলা, মোহাম্মদ শাহ রঙ্গিলা। ঠিক আছে, তো এই 1739 সালে যখন এই নাদির শাহ আক্রমণ করলো, ব্যাটল অফ কার্নাল হলো, তারপরে কি হলো? এই নাদির শাহ কিন্তু লুটে পুটে এই ময়ূর সিংহাসনকে নিয়ে চলে গেল, এবং তার মধ্যেই কিন্তু এই কোহিনূর ডায়মন্ডটা ছিল। 20 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? কি হবে সঠিক উত্তর? অপশন সি, আওরঙ্গজেব। আওরঙ্গজেব কি করেছিলেন? শ্রী গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। অপশন সি পেলাম সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, ভারতের ব্রিটিশ বাণিজ্যের অনুমতি প্রদানকারী প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের দরবারে কে ছিল? স্যার থমাস রো। কবে? 1615 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো ব্রিটিশদের প্রথমে ভারতে বাণিজ্য করার অনুমতি কে দিয়েছিল? এই জাহাঙ্গীরই দিয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 22। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? কে করেন? আগ্রা থেকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসেন কে? শাহজাহান। অপশন সি, শাহজাহান দিল্লিকে তার রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং আগ্রা থেকে দিল্লিতে রাজধানীকে স্থানান্তরিত করেন। নেক্সট প্রশ্নে চলে আসি 23 নম্বর। পলাশির যুদ্ধ 1757 সংগঠিত হওয়ার সময় মুঘল সম্রাট কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধ কবে হয়? 1757। আর এই সময় মুঘল সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর নম্বর ডি হয়ে যাবে, আলমগীর টু। আলমগীর টু এর সময় এই পলাশির যুদ্ধ কিন্তু সংগঠিত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে, আলমগীর টু। 24 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক নাদির শাহের কাছে পরাজিত হন? এই বিষয়টা নিয়ে আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে 1739 খ্রিস্টাব্দে কি হলো? ব্যাটল অফ কার্নাল, কার্নালের যুদ্ধ হলো, এবং এই কার্নালের যুদ্ধে কি হলো? নাদির শাহ বিজয়ী হয়ে মোহাম্মদ শাহ রঙ্গিলাকে পরাজিত করে ময়ূর সিংহাসন এবং তার সাথে অনেক কিছু লুটেপুটে নিয়ে চলে গেল। অপশন বি সঠিক উত্তর, মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহকে বেশিরভাগ জায়গায় আমরা রঙ্গিলা বলে জেনে থাকি, মানে আমোদ প্রমোদ বিনোদন সমস্ত কিছুতেই মাস্টার ছিলেন এই মোহাম্মদ শাহ, তাই তাকে রঙ্গিলা বলে ডাকা হতো। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? প্রথম অবশ্যই কিন্তু বাবর, আর শেষ হচ্ছে বাহাদুর শাহ জাফর। অপশন এ সঠিক উত্তর। এই বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট ছিলেন। 1858 খ্রিস্টাব্দে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ব্রিটিশরা নিয়ে আসে, এবং সেই সময় কি হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে ব্রিটিশ মোনার্ক যে ছিল, মানে ব্রিটিশ যে সাম্রাজ্ঞী ছিল যিনি,
সেই সাম্রাজ্ঞী কি করলেন যে ভারতের শাসনভার নিজের হাতে তুলে নিলেন এবং বাহাদুর শাহ জাফরকে বন্দি করে পাঠিয়ে দেওয়া হলো, ডেপোর্ট করে দেওয়া হলো এবং কি হলো, ভারতে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এস্টাবলিশড হলো, ফার্মলি এস্টাবলিশড হলো। নেক্সট প্রশ্ন 26 নম্বর, কোন মুঘল শাসক জাবতি সিস্টেম চালু করেছিলেন? জাবতি, অপশন নাম্বার এ আকবর, আকবর আমলেই জাবতি প্রথা কিন্তু চালু হয়েছিল। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 27 নম্বর প্রশ্ন, হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। তাহলে হুমায়ুনের যে সমাধি টুম আছে, সে হুমায়ুনস টুম কোথায়, সেটাকে কে নির্মাণ করেন? সেটা হাজি বেগম নির্মাণ করেন। অপশন বি হাজি বেগম, দিল্লিতে আছে হুমায়ুনস টুম। অপশন বি প্রশ্নের সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, সব কিছু জানবো আমরা এখন। তো সঠিক উত্তর এই প্রশ্নের 1576। কাদের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে আকবর, আকবরের সাথে কার? মহারানা প্রতাপ। অপশন নাম্বার ই এই প্রশ্নের সঠিক উত্তর। আকবরের সাথে রানা প্রতাপ, রানা প্রতাপের হয়েছিল। আর সালটাও ভীষণ গুরুত্বপূর্ণ, 1576। নেক্সট প্রশ্ন 29, হুমায়ুন নামা বইটি কে রচনা করেন? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুমায়ুন নামা। হুমায়ুনস টুম আমরা দেখলাম হাজি বেগম, আর এটাতেও আরেকজন বেগম আছে, তার নাম হচ্ছে অপশন নাম্বার ডি গুলবদন বেগম। তাই ভুল করবে না। দেখো এটা হচ্ছে গুলবদন বেগম। গুলবদন বেগম কি করেছিলেন? তিনি হুমায়ুন নামা রচনা করেন। আর হাজি বেগম কি করেন? হুমায়ুনস টুম নির্মাণ করেন। দেখো এই ধরনের ছোট ছোট জিনিস কিন্তু পরীক্ষাতে ভুল করিয়ে দেয়, মানে আন্ডার প্রেশার তোমরা এই ধরনের সোজা প্রশ্ন যেটা তোমরা এখন সঠিক হয়তো করছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এটা ভুল করে বসবে। তাই বারবার করে প্র্যাকটিস করতে হবে। 30 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক একজন দক্ষ বীণাবাদক ছিলেন? অপশন বি সঠিক উত্তর আওরঙ্গজেব। আওরঙ্গজেব বীণা পিনা বাজাতেন প্রথম জীবনে, কিন্তু পরবর্তীকালে তিনি এই নাচ গানকে ব্যান করেছিলেন। আমরা একটু আগে কিন্তু এই প্রশ্নটার উত্তর দেখেছি, তাই না? নেক্সট প্রশ্ন 31, আইনি আকবরী কি রচনা করেন? সঠিক উত্তর অপশন এ আবুল ফজল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই, আইনি আকবরী কি রচনা করেন? আইনি আকবরী বা আকবর নামা রচনা করেন কে? আবুল ফজল। সঠিক উত্তর অপশন নাম্বার এ হলো। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। 32 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক দাহসালা প্রথা প্রবর্তন করেছিলেন? দাহসালা প্রথা, সঠিক উত্তর অপশন ই আকবর। আকবর কি করেছিলেন? এই দাহসালা প্রথা প্রবর্তন করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে আসি। 33, জাহাঙ্গীরের দরবারে সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী ছিলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি মনসুর। মনসুর ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং তিনি জাহাঙ্গীরের দরবারে ছিলেন। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয়, এই চিত্রকলা বিষয়টা যখন উঠে এলো তখন মনে রাখতে হবে যে মুঘল চিত্রকলা কিন্তু তার সবচাইতে বেশি উৎকর্ষ সাধন করেছিল এই জাহাঙ্গীরের রাজত্বকালে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কিন্তু পরীক্ষাতে আসে, যে কোন সম্রাটের রাজত্বকালে মুঘল চিত্রকলা সবচাইতে বেশি উৎকর্ষ সাধন করে, তাহলে সেটা হবে কিন্তু জাহাঙ্গীর। নেক্সট প্রশ্নে চলে আসছি। 34 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন? রঙ্গিলা, তো আমরা এটা অলরেডি আলোচনা করেছি যে মোহাম্মদ শাহ। অপশন নাম্বার ই মোহাম্মদ শাহকে রঙ্গিলা বলে ডাকা হতো। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে, তাই তো? নেক্সট প্রশ্ন 35, পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? তো পানিপথের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আমরা জেনেছি, এবার আমরা জানবো তৃতীয় যুদ্ধ। সেটা কবে হয়েছিল? 1761। 1761 এই সময় দ্বিতীয় শাহ আলম ছিলেন কিন্তু মুঘল সম্রাট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দ্বিতীয় শাহ আলম। অপশন নাম্বার এ দ্বিতীয় শাহ আলম। আর এই 1761 সালে যে তোমার পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, তাতে কিন্তু মুঘলদের কোনো সম্পর্ক ছিল না। মুঘলদের অলরেডি মারাঠারা হারিয়েছিল এবং এই যুদ্ধটা হয়েছিল মারাঠা এবং আহমদ শাহ আবদালি বা আহমদ শাহ দুরানির মধ্যে। 36 নম্বর প্রশ্ন, ব্রিটিশদের হাতে বন্দী প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। অপশন নাম্বার এ বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট যাকে ব্রিটিশরা কিন্তু বন্দিও করে। 37 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক ব্রিটিশদের সাথে ইলাহাবাদের চুক্তি স্বাক্ষর করেছিলেন? বলো কি হবে সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, দ্বিতীয় শাহ আলম। এখন জানতে হবে যে ইলাহাবাদের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল। 1764 সালে কি একটা হয়েছিল, কি যেন একটা যুদ্ধ হয়েছিল, তাই না? ব্যাটল অফ বক্সার, তাই তো? বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধে কি হলো, ব্রিটিশরা কিন্তু তাদের ক্ষমতা দেখালো। প্রথমবারের জন্য ভারতে মিলিটারি মাইট দিয়ে তারা প্রথমবারের জন্য বিজয় লাভ করলো। 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল তাতে ব্রিটিশরা কিন্তু ছলচাতুরি করে জিতেছিল, কিন্তু এই বক্সারের যুদ্ধে ব্রিটিশরা কিন্তু তাদের সৈন্য ক্ষমতা দেখালো। এরপরে 1764 সালে বক্সারের যুদ্ধের পরে একটা চুক্তি স্বাক্ষরিত হলো। সেটা কবে? সেটা 1765 সালে, যেটাকে আমরা এলাহাবাদের চুক্তি বলে এখানে ডিসকাস করছি। তাহলে যাই হোক, ব্যাকড্রপটা আমি তোমাদের একটু বলে দিলাম। এরপর সঠিক উত্তর সময় এ শাহ আলম দ্বিতীয়।
নেক্সট প্রশ্নে চলে আসছি 38। দু আসপা সি আসপা কোন মুঘল শাসক এই ব্যবস্থা চালু করেছিলেন? দু আসপা সি আসপা মনসবদারি অ্যাডভান্সড ভার্সন জাহাঙ্গীর এটাকে চালু করেছিল। অপশন নাম্বার ডি। দু আসপা সি আসপা কে চালু করে? সেটা হচ্ছে জাহাঙ্গীর। 39 নম্বর প্রশ্ন, পাদশাহ নামা গ্রন্থটি কার লেখা? পাদশাহ নামা সঠিক উত্তর অপশন ই আব্দুল হামিদ লাহোরি। আব্দুল হামিদ লাহোরি পাদশাহ নামা গ্রন্থটি রচনা করেন। অপশন ই সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন, কার্নালের যুদ্ধ 1739 সংগঠিত হওয়ার সময় মুঘল সম্রাট কে ছিলেন? কার্নালের যুদ্ধ, তাহলে আমরা দেখলাম যে কার্নালের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নাদির শাহ এবং মোহাম্মদ শাহ রঙ্গিলার মধ্যে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ই মোহাম্মদ শাহ, তাই তো? নেক্সট প্রশ্ন 41। 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দেখো একই প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। সঠিক উত্তর সময় ই বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর কে ছিলেন? মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট। 41 নম্বর প্রশ্ন, আকবরের নির্মিত কোন স্মৃতিস্তম্ভটি বৌদ্ধ বিহারের অনুরূপ স্থাপত্যের মতো ছিল? তাহলে কোনটা ছিল? দেখো মুঘল যে আর্কিটেকচার ছিল, সেই মুঘল আর্কিটেকচারের সাথে বৌদ্ধ যে আর্কিটেকচার ছিল তার তো খুব একটা মিল থাকার কথা না, এবং সেটাই বাস্তবে ছিল। কিন্তু এমন একটা স্থাপত্য আছে যেটা কিন্তু এই বৌদ্ধ বিহারের অনুরূপ, সেটাই 5 মহল। অপশন এ। এই 5 মহল কোথায় আছে? সেটা ফাতেপুর সিক্রিতে কিন্তু আছে 5 মহল। 42 নম্বর প্রশ্ন, কোন মুঘল সাম্রাজ্যের শাসনামলে মুঘল চিত্রকলা তার শীর্ষে পৌঁছেছিল? আমি এই প্রশ্নটা আগেই বলেছিলাম তোমাদের, এখানে আছে আমি জানতাম না। তো যাই হোক, অপশন সি সঠিক উত্তর, সেটা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজসভায় কে ছিল? আমরা দেখলাম যে তোমার মনসুর ছিল। মনসুর কিন্তু একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, যে এই জাহাঙ্গীরের কোর্টে। আর এই সময়তে মুঘল চিত্রকলা কিন্তু তার উৎকর্ষ সাধন করেছিল। ওকে। 43 নম্বর প্রশ্ন, শ্রীনগরে শালিমার বাগ কোন মুঘল সম্রাট, কোন মুঘল শাসক নির্মাণ করেছিলেন? শ্রীনগরে শালিমার বাগ। অপশন এই সঠিক উত্তর জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের আমলে এই শালিমাগ বাগটি নির্মাণ করা হয়েছিল কোথায়? শ্রীনগরে। নেক্সট প্রশ্নে চলে আসছি 44 নম্বর, বিবি কা মকওয়াড়া কোন মুঘল সম্রাট নির্মাণ করেন? বিবি কা মকওয়াড়া এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি আওরঙ্গজেব। আওরঙ্গজেবের শাসন আমলে বিবি কা মকওয়াড়া নির্মাণ করা হয়। অপশন বি সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, বাবুরনামা কে রচনা করেন? এই ভিডিও শুরুর দিকে আমি বলেছিলাম যে বাবর এবং জাহাঙ্গীর এই দুজনে কিন্তু তাদের আত্মজীবনী রচনা করেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর সি, এখানে পাবো আমরা বাবর। এই বাবরনামা বইটি বাবরের রচনা, আর এটা কিন্তু চাগতাই টার্ক ভাষায় লেখা। চাগতাই, তো এটাও কিন্তু জানতে হবে, চাগতাই টার্কি ভাষায় লেখা কিন্তু এই বই বাবর নামা। নেক্সট প্রশ্নে চলে আসি 46। কোন মুঘল সম্রাট সুল ই কুল ইউনিভার্সাল পিস প্রবর্তন করেন? সুল ই কুল কি হবে সঠিক উত্তর? তো সুল ই কুলের যে ধারণা সেটা মোগল সম্রাট আকবরের আমলে দেওয়া। অপশন সি সঠিক উত্তর, ইউনিভার্সাল পিস। নেক্সট প্রশ্নে চলে আসি 47। খানোয়া যুদ্ধ কাদের মধ্যে হয়? খানোয়া যুদ্ধ কিন্তু এই তোমার পানিপথের প্রথম যুদ্ধের চাইতেও বেশি সিগনিফিক্যান্ট, কারণ এই সময় যে খানোয়া যুদ্ধ হয় সেটাতে বাবরকে হারাতে হয়েছিল রানা সংগ্রাম সিংকে, যিনি ছিলেন ভীষণ শক্তিশালী। এবং এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ই হয়ে যাবে বাবর এবং রানা সাঙ্গা, যার অ্যাকচুয়াল নাম ছিল রানা সংগ্রাম সিং। কবে হয়েছিল? 1527। এরপরে কিন্তু অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যটা কনসলিডেটেড হয়েছিল। নেক্সট প্রশ্ন 48। কোন মুঘল শাসক উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? সঠিক উত্তর অপশন সি দারাসিকো। দারাসিকো কে ছিলেন? দারাসিকো ছিলেন তোমার শাহজাহানের পুত্র, বড় পুত্র। শাহজাহানের 4টে ছেলে, 4জন পুত্র ছিল, মোটমাট 4জন। দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব। এই দারা ছিলেন সবচেয়ে বড়, এবং ইনি এই উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে আসি 49। ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? ভক্ত তুকারাম সঠিক উত্তর সি জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন কিন্তু এই ভক্ত তুকারাম। অপশন নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন, আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? তা আকবরের আমলে ভূমি রাজস্ব সংক্রান্ত যে সমস্ত রিফর্মগুলো হয়েছিল সেগুলো সবই কিন্তু এই রাজা টোডরমলের হাত ধরে। এর প্রশ্নের সঠিক উত্তর সবই রাজা টোডরমাল। রাজা টোডরমাল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। তা বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন মোগল সাম্রাজ্য থেকে নেওয়া। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।